নমস্কার বন্ধুরা, ভয়ের জগতের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের হোস্ট রাকেশ। আজকে আমি আপনাদের ভয় দেখানোর জন্য নিয়ে এসেছি একটি নতুন গল্প। গল্প শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা করে দিতে চাই। যদি কেউ তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে লিখে পাঠাতে পারো। চলো আর বেশি দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। শিমুলতলা স্টেশনে এসে ট্রেনটা দাঁড়ালো। হালকা একটা ঝটকা লাগতেই ঘুমটা গেল ভেঙে। বড্ড গরম পড়েছে, তাই আর ঘুম আসছিল না। চোখ কসলাতে কসলাতে উঠে বসলাম সিটে। এটা কোন জায়গা দেখার জন্য জানালা দিয়ে মুখটা বার করলাম। বেশ ব্যস্ত স্টেশনটি। এত রাতেও ভিড় মোটামুটি ভালোই। টাইম দেখলাম মোবাইলে 1:30 বাজে গেছে। গলা কেমন শুকিয়ে গেছে, একটু জল পেলে ভালো হতো। তাই ব্যাগের থেকে জলের বোতলটা বের করলাম। বার করে দেখি জলের বোতলে জল নেই। জানালার ঠিক সামনেই একটি কল ছিল। বোতলটা নিয়ে চট করে নেমে পড়লাম প্ল্যাটফর্মে। মনে হয় কিছুক্ষণ আগেই এই এলাকায় বৃষ্টি হয়েছে। প্ল্যাটফর্ম এখনো ভিজে আছে, আর একটু হলে পা পিছলে যাচ্ছিল। সাবধানে তাল সামলে ট্রেন থেকে নামলাম। আকাশে এখনো ঘন ঘন মেঘ ঢেকে আছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। যাই, তাড়াতাড়ি বোতলটা ভরে নিই। ঢের কল থেকে জল বয়ে আসতে পড়ছে। সামান্য 2 লিটার জলের বোতল ভরতেই যেন অনেক যুগ পেরিয়ে যাচ্ছে। কিন্তু বোতলটা ভরেই পিছনে ঘুরতেই মাথায় বজ্রপাত হলো। দেখছি ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে এগোতে শুরু করেছে। এক হাতে কোনো রকম বোতলটাকে সামলে দৌড় দিলাম ট্রেনের দিকে। তাড়াতাড়ি ছুটতে গিয়ে পাটা গেল পিছলে। অনেকগুলো লোকের সামনে মুখ ঘুরে মাটিতে পড়ে গেলাম। মাথা তুলে দেখি ট্রেনের শেষ বগির লাল আলোটা ক্রমশ রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। এ তো ভারী মুশকিলে পড়ে গেল। ট্রেনে আমার সমস্ত লাকেজ পড়ে আছে। কি করি এখন? উফ, যত সব ঝামেলা দেখছি আমার কপালেই এসে জুটেছে। তবে আসল ধাক্কাটা মনে হয় এখনো খাওয়া বাকি ছিল। হাত পা ঝেড়ে উঠে দাঁড়াতেই বাকরুদ্ধ হয়ে গেলাম। এইটা আমি কোথায় দাঁড়িয়ে আছি? কিছুক্ষণ আগেই তো যথেষ্ট লোকজন ছিল। কোথায় গেল সবাই? প্ল্যাটফর্মে এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য হলো কি করে? আমি এখানে একাই দাঁড়িয়ে আছি। এতগুলো লোক সবাই কোথায় চলে গেল? এছাড়াও আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে। স্টেশনে প্রায় 5 থেকে 6টা প্ল্যাটফর্ম ছিল, আর এখন শুধুমাত্র 2টো লাইন আছে, একটা আপ আর একটা ডাউন। স্টেশন চত্বরে ধর্মের টিউবলাইটগুলো কোথায় উধাও হয়ে গেল? এখন তার জায়গায় জ্বলছে কেরোসিনের বাতি। এক নিমিষে আকাশের মেঘও সরে গেছে। আকাশ একদম পরিষ্কার, সেখানে চাঁদও উঠেছে। ধপ করে পাথরের একটা বেঞ্চে একটু বসলাম আর ভাবতে লাগলাম, কি হলো ব্যাপারটা? মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পেলাম বুঝি? না হলে এমন ধরনের মতিভ্রান্ত হবার কথা নয় আমার। সদ্য ভরা জলের বোতলটা থেকে জল নিয়ে চোখে মুখে ছিটালাম। না, সব ঠিকই দেখছি। আমার চোখের সামনে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। ধপ করে পাথরের একটা বেঞ্চে একটু বসলাম। তারপরে আরেকবার সময়টা দেখতে লাগলাম। দেখলাম 1:30 হয়ে আছে। এতক্ষণ ধরে স্টেশনে দাঁড়িয়েছি, সময়টা একটু করে দেয়নি। ফোনটা খারাপ হয়ে গেল নাকি? নেটওয়ার্ক একদম শূন্য। কোন ফোনে যে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম কে জানে। এই বলে পকেট থেকে সিগারেটটা বের করে ধরিয়ে পাথরের বেঞ্চে বসে ভাবতে লাগলাম আমার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। ঠিক তখনই ট্রেনের একটি হর্নের শব্দ
আমি চমকে উঠলাম। যেমন অদ্ভুত ধরনের ধ্বনি, ঠিক যেন শীষ দেবার মতো এক ক্ষীণ আওয়াজ। কাছে এলো একটা ট্রেন। ট্রেনটি ছিল একটি মালগাড়ি, কিন্তু ইঞ্জিনটা কি ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন নয়, এটা তো স্টিম ইঞ্জিন। আজও স্টিম ইঞ্জিন চলে? এটা দেখতে দেখতেই সিগারেটের টান দিতে দিতে থাকলাম। আর ভাবলাম, না, আরে এভাবে বসে থাকলে চলবে না। এবার স্টেশন মাস্টারের সাথে কথা বলতে হবে। মনে হচ্ছে সবাই অচেনা, যেন কোনো গুপ্ত পথ ধরে আমি চলে এসেছি 80 বছর আগের সময়ে। ব্রেঞ্চ থেকে উঠতে যাব, ঠিক তখনই আমার চোখ পড়ল প্ল্যাটফর্মের উপর। অপর প্রান্ত থেকে ভেসে আসছে ক্ষীণ সবুজ আলো। রেলের পোশাক পরা দুইজন লোক হাতে সিগন্যাল বাতি নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। একজন বেশ লম্বা ফর্সা আর অন্যজন রোগা বেটে। আমার কাছে এসে লম্বা লোকটি জোর গলা জিজ্ঞাসা করলো, এত রাতে আপনি এখানে একা একা কি করছেন? কোথায় যাবেন? আমি ট্রেন মিস করেছি, স্টেশন মাস্টারের ঘরটা একটু দেখিয়ে দেবেন? অন্য একজন লোক এবার উত্তর দিল, আমি এখানকার স্টেশন মাস্টার নীলম্বর দত্ত, আর এই হলো এখানকার পয়েন্টসম্যান মনোহর। আমরা দুজন যে রাতে শেষ মালগাড়িটা পাস করে কোয়ার্টারে ফিরছি। আমি দুইজনকে নমস্কার করে জিজ্ঞাসা করলাম, এখানে কি বৈদ্যুতিক আলো নেই? স্টেশনে কেরোসিনের বাতি আর আপনাদের হাতে লণ্ঠন জ্বলছে যে। দুজন স্তম্ভের মতো একবার নিজেদের মধ্যে চাওয়াচাই করলো। কি বলেছেন আজ্ঞে, বৈদ্যুতিক আলো? বলেন কি বাবু? খানিকক্ষণ চুপ করে থেকে মনোহর নিচু গলায় বলল, আকাশে বিদ্যুৎ চমকায় জানতাম, সেই বিদ্যুৎ দিয়ে লণ্ঠন পাওয়া যায় তা তো জানতাম না। আমি বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন। মাঝখানে কথা বললেন নীলম্বর বাবু। আপাতত এইসব বিলাসিতা বড় বড় শহরেই এসেছে, কিন্তু এখনো এই গ্রামাঞ্চলে বিদ্যুতের আশা করাটা চরম মূর্খামি বটে, বলেই হাসতে লাগলেন। নিজেকে মূর্খ বললে কারোরই বা ভালো লাগে? আমার গা সব জ্বলে যাচ্ছিল। আমি এই মুহূর্তে চরম বিপদে পড়েছি, তাই তাদের উপর রাগ না করেই এই প্রসঙ্গ বাদ দেওয়াটাই শ্রেয় বলে মনে করলাম। নীলম্বরবাবু, জায়গাটার নাম কি? স্টেশন মাস্টার দূরে আঙুল দেখালেন। প্ল্যাটফর্মের এক প্রান্তে লোহার বোর্ডে লেখা আছে স্টেশনের নাম। কেরোসিনের বাতি ও জ্যোৎস্নার আলোয় দেখতে পেলাম নামটা, শিমুলতলা স্টেশন। তা মশাই, কোথায় যাওয়া হচ্ছিল শুনি? নীলম্বরবাবু আবার প্রশ্ন ছুড়লেন আমার দিকে। আর কি একটা বলছিলেন, ট্রেন মিস করেছেন না কি যেন? হ্যাঁ, আমি যাচ্ছিলাম পদ্মাবতী গ্রামে আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করবার জন্য। বোতলে জল ভরতে নেমেছিলাম এখানে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে দেয়। আমার অনেক লাগেজ ওই ট্রেনেই রয়ে গেছে। দেখুন না, সেগুলি যদি উদ্ধার করা যায়। স্টেশন মাস্টার কিছুক্ষণ মাথা নিচু করে কি একটা যেন ভাবলেন, তারপর আমাকে উত্তর দিলেন, দেখুন, এত রাতে তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কাল সকালে এসে আমি না হয় পদ্মাবতী স্টেশন মাস্টারকে টেলিগ্রাম পাঠিয়ে দেব। দেখি আপনার সব মালপত্র রিকভার করা যায় কিনা। টেলিগ্রাম কেন? আপনাদের কাছে কি মোবাইল নেই? মোবাইলে সব কিছু জানিয়ে দিলেই হয়। মোবাইল? সেটা আবার কি? মোবাইল মানে মোবাইল? আরে, মোবাইল ফোনের কথা বলছি আমি। দুজনে আবার বেশ অবাক হয়ে আমার দিকে তাকালো আর বলে উঠল, মশাই কি নেশা টেশা করেছেন নাকি? এবার আমি বললাম, কেন, দেখে কি নেশা করে মনে হয়? একটা বিপদে পড়েছি, এখান থেকে বাঁচবার পথ দেখাবেন, তা না উল্টো পাল্টে কথা বলছেন।
বুঝেছি বুঝেছি, চিন্তা নেই। আজ রাতটা আপনি আমার ঘরেই কাটিয়ে দিন। ওখানে গ্যাংম্যান রিয়া আছে। রিয়া ভারী মজার মানুষ। ভোরের আলো আর মাত্র 3 ঘন্টা বাকি। এইটুকু সময় রিয়ার সাথে গল্প করে কাটিয়ে দিন। তারপর সকাল হলে আমি এসে কিছু একটা ব্যবস্থা করছি। না না, আমি আপনার ঘরে যাব না। আমি এই স্টেশনেই রাতটা কাটিয়ে দেব। আরে কি হলো মশাই, তো ভয় পাচ্ছেন কেন? আসুন, আমার সঙ্গে রাতটা আমার ঘরেই কাটাবেন। এই বলে তারা দুজন আমাকে তাদের ঘরে নিয়ে গেল। টালি দেওয়া ছিমছাম ঘর, কোনায় একজন লোক আপাত মস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছে। তাকের ওপারে রাখা কুপিটা মিটমিট করে জ্বলছে। সেই কুপির আলোয় লোকটার মুখ স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। রিয়া, ওরেরা! নীলম্বরবাবু রিয়াকে উদ্দেশ্য করে ডাক দিলেন। রিয়া এসে উপস্থিত হলো। নীলম্বরবাবু রিয়াকে বললেন, আজ রাতে এই বাবু সাহেব এখানেই থাকবে। ওনার ধ্যান দেখো। চাদর মুড়ি দেওয়া লোকটা মাথা নাড়ল এবং নীলম্বরবাবু সেখান থেকে বিদায় নিলেন। আমিও ঘরের মধ্যে রাখা চেয়ারে একটু বসলাম। রিয়া বলে উঠল, বাবু কি কোনো ঝামেলায় পড়েছেন? রিয়ার কথাটা শুনে বুকটা কেমন ছ্যাট করে উঠল। এমন কর্কশ স্বর আমি এর আগে কখনো শুনিনি। বললেন না তো বাবু কোনো ঝামেলায় পড়েছেননি? খানিকটা ইতস্তত হয়ে সমস্ত ঘটনাটা খুলে বললাম। কিছুক্ষণ চুপ করে থেকে রিয়া বলল, স্টেশনবাবু কাজের লোক আছে, কিছু না কিছু উপায় ঠিকই বের করবে। নীলম্বরবাবু ঠিক বলেছিলেন। কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটা কিন্তু সত্যি ভারী মজার। আপাত দৃষ্টিতে রিয়াকে দেখে মোটামুটি বিশ্বাসী মনে হলো। তোর কথাগুলো একে একবার বলে দেখবো, তারপর যা থাকবে কপালে তাই হবে। আচ্ছা হরিয়া, একটা কথা তোমাকে বলতে চাই। কথা দাও স্টেশনবাবু বা মনোহর কাউকে তুমি সেই কথা বলবে না। রিয়ার উত্তর দিল, কি বাবু, কি কথা বাবু? সব কিছু খুলে বললাম। হাত হিসেবে পড়ে যাবার পর থেকে যা ঘটেছে সব বললাম। রিয়া নীরবে পুরোটা শুনলো। সব কিছু শোনার পর রিয়া হাসতে শুরু করলো। শিমুলতলা স্টেশন বাবু, এখানে এমন আরো বহু জিনিস দেখতে পাবেন। দেখছেন না, এই রাতে রিয়া ছাড়া আর একটা লোকও এই স্টেশনে নেই। এই কি স্টেশনবাবু আর মনোহর স্টেশনের লাশ গাড়িটা পার করে এখান থেকে চম্পট দেয় কেন? কোনো ভয় ঠয় আছে নাকি? ভয়? হ্যাঁ বাবু, ভয়ই বলতে পারেন। প্রথম দিকে এটা একটা সাধারণ স্টেশনের মতোই ছিল, কিন্তু একটা দুর্ঘটনার পর থেকেই স্টেশনের সব কিছু বদলে যায়। কিরকম দুর্ঘটনা? 5 সাল আগের একটি ঘটনা। এখান থেকে কিছু দূরে একটা রেল লাইন ক্রসিং আছে। সেখানে রেল লাইনে কিছু একটা গড়বড়ি হয়েছিল। তখনকার স্টেশনবাবু একজন গ্যাংসম্যান আর একজন পয়েন্টসম্যানকে নিয়ে সেখানে যায়। আর ঠিকঠাক করে ওরা 3 জন লাইনের উপর দিয়ে স্টেশনে আসছিল, কিন্তু এক জায়গায় এসে তারা 3 জনই রেলে কাটা পড়ে যায়। ওদের কাটা পড়াটা খুবই ভয়ানক ছিল বাবু। ওই ঘটনা যারা সামন থেকে দেখেছে তারা বলেছে ওরা 3 জন লাইনের অনেক দূর দিয়েই হাঁটছিল, কিন্তু কোনো এক শয়তানি শক্তি ওদের লাইনের উপরে ধাক্কা দেয়। এই ঘটনার পর থেকে রাতে এখানে অনেক কিছুই দেখতে পাওয়া যায়। এতক্ষণে আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। কি বলছো হরিয়া, এই স্টেশনে ভূত আছে?
রিয়া উত্তর দিল, আপনি ওদের দেখেছেন বাবু, শুধু চিনতে পারেন নাই। দেখা পেয়েছি কিন্তু চিনতে পারিনি। মানে কাদের কথা বলছো তুমি হরিয়া? ওরা কারা? এই প্রশ্নে হরিয়া হেসে উঠল। উত্তর দিল, নীলম্বর বাবু, মনোহর আর আমি। এই কথা বলতে বলতে এক ঠান্ডা বাতাস এসে হরিয়া গা থেকে কম্বলটাকে সরিয়ে ফেলল। আর পুপির ওই মৃদু আলোয় আমি দেখতে পেলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রেতমূর্তি। তার মাথাটা থেতলে গেছে, ডান হাতটা কুনুই থেকে কাটা পড়েছে, শরীরের অজস্র জায়গায় কাটা ছেঁড়া আছে এবং সে খড়খড় করে হাসছে। ঠিক এমন সময় পুপির বাতিটা নিভে গেল। সমস্ত ঘর তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এই অবস্থায় আমি গা ঝাড়া দিয়ে বাইরে বেরিয়ে এলাম এবং থেকে তখনও হরিয়ার কণ্ঠস্বর ভেসে আসছে, ভেগেও এখান থেকে কেউই বাঁচতে পারিনি। স্টেশনবাবুও বাঁচতে পারিনি, মনোহর আর না আমি, কেউই বাঁচতে পারিনি। আপনিও বাঁচতে পারবেন না বাবু। দৌড়াতে দৌড়াতে আমি সেই ক্রসিংয়ের সামনে এসেই দাঁড়ালাম আর হরিয়ার কথাগুলো ভাবছিলাম। ভাবতে ভাবতেই আমার মনে হলো কেউ যেন পেছন থেকে জোরে একটা ধাক্কা দিল আর আমি রেল লাইনের উপরে পড়ে গেলাম এবং অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমার হুঁশ ফিরল এবং আমি আমার সামনে আমার মৃত বাবাকে দেখতে পেলাম এবং বাবার সাথেই দাঁড়িয়ে আছে স্টেশনবাবু, মনোহর আর হরিয়া। নীলম্বরবাবু আমার দিকে তাকিয়ে খানিকটা হাসলেন। তারপর তিনি বললেন, আপনি জানেন প্ল্যাটফর্মে পিছলে পড়ার পরেই সমস্ত দৃশ্য কেমন বদলে গিয়েছিল আপনার, আর কিভাবে আপনি অন্য দুনিয়াতে পৌঁছে গিয়েছেন? এই সব উত্তর এখন আমি দেব আপনাকে। আসুন আমার সাথে। এই বলে নীলম্বরবাবু আমার হাতটা ধরে প্ল্যাটফর্মের ধারে নিয়ে গেল এবং আঙুল দিয়ে দেখালেন, ওই দেখুন, কিছু বুঝতে পারছেন? আমি ভালো করে দেখার জন্য এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি আমার মতো দেখতে একটি বডি রেল লাইনের পাশে পড়ে আছে। এবার একটু একটু করে সবটা মনে পড়তে শুরু করলো। আমার প্ল্যাটফর্মে নেমে কল থেকে জল ভরার কাহিনী। ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দৌড়ে বগিতে উঠতে গিয়ে ভেজা প্ল্যাটফর্মে পা পিছলে সোজা চলে যাই ট্রেনের তলায়। মুহূর্তের মধ্যে ট্রেনের চাকা খণ্ড খণ্ড করে আমার শরীরটাকে, তার মানে আমি এখন মৃত। বন্ধুরা, যদি আমার এই গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক আর শেয়ার করো।